ওকে, মেলা দেখা শেষ। এবার চলুন যাওয়া যাক ঝিনাইদহ পথে। ঢাকা থেকে ঝিনাইদহ সড়ক পথে 228 কিলোমিটার দূরে অবস্থিত। এই জেলার উত্তরে রয়েছে কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা, দক্ষিণে যশোর, পূর্বে মাগুরা ও রাজবাড়ী এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ। ঝিনাইদহের আয়তন 1961 বর্গ কিলোমিটার, লোকসংখ্যা 2001 সালের আদমশুমারি অনুযায়ী 15,54,514 জন। শিক্ষার হার 50%। ঝিনাইদহে রয়েছে 5টি পৌরসভা, 6টি উপজেলা, 67টি ইউনিয়ন এবং 1000 কুষ্টিয়া ও 52টি গ্রাম। মহান চুয়াডাঙ্গা, দক্ষিণে যশোর ছিল 8 নম্বর, পূর্বে মাগুরা। ঢাকা থেকে ঝিনাইদহ সড়ক পথে পশ্চিম মানিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর ও মাগুরা জেলা পাড়ি দিতে হবে। পাটুরিয়া গোয়ালন্দ ফেরিঘাট পার হয়ে যেতে সময় লাগে কম বেশি 4 ঘন্টা। বাস অনুযায়ী ভাড়া 200 টাকা থেকে 200 টাকা। দিনের যে কোনো সময় গাবতলী থেকে ঝিনাইদহ যাওয়ার বাস পাবেন, কারণ খুলনা বিভাগের অনেক জেলার গেটওয়ে এই ঝিনাইদহ। যেতে পথে ঝিনাইদহ জেলা পত্তনের ইতিহাস জেনে নিন। 16 শতাব্দীর প্রথম দিকে ঝিনাইদহ মাহমুদ শাহী পরগনার নলডাঙ্গা রাজার জমিদারি সদর দপ্তর ছিল। ওয়ারেন হেস্টিংসের সময় এই জেলাটি ভূষণা থানার একটি চৌকি ছিল। 1786 সালে ঝিনাইদহ ছিল মাহমুদ শাহীর কালেক্টরের সদর দপ্তর। ইংরেজ শাসন আমলের প্রথম দিকে এখানে একটা ফাঁড়ি স্থাপিত হয়। 1793 সালে এই ফাঁড়ি থানায় রূপান্তরিত হয়। 1862 সালে থানা মহকুমায় উন্নীত হয়। তখন ঝিনাইদহ ছিল যশোর জেলার অধীনে। 1983 সালে ঝিনাইদহ উপজেলা এবং 1984 সালে এটি জেলা হিসেবে কার্যক্রম শুরু করে। ঝিনাইদহ নামকরণের ইতিহাস সিম্পল। অনেক দিন আগে এই অঞ্চলের নদীতে প্রচুর ঝিনুক পাওয়া যেত এবং এই ঝিনুক থেকে তৈরি হতো চুন, বোতাম এবং পাওয়া যেত মুক্তা। আর এই কারণে দলে দলে মানুষ ঝিনুক পুরানোর উদ্যোগ। ঝিনুকের আঞ্চলিক নাম ঝিনাই আর জলাশয়কে বলা হয় দহ, মানে ঝিনাইদহ। ঝিনাইদহ নামকরণ করেন এ থেকেই এই এলাকার নাম ঝিনাইদহ। সিম্পল। ঝিনাইদহ শহরের সবচেয়ে সুন্দর ল্যান্ডমার্ক এই পায়রা চত্বর। যেদিক দিয়েই ঝিনাইদহ শহরে আসুন না কেন, এই শান্তির পায়রাটিকে আপনাদের দেখতেই হবে। পায়রা চত্বর ঝিনাইদহ শহরের হৃৎপিণ্ড। তবে আমরা এখন চলেছি ঝিনাইদহ নামকরণের সার্থকতা খুঁজতে। বন্ধুরা, আপনাদেরকে নিয়ে এসেছি ঝিনাইদহ নবগঙ্গা নদীর ধারে। এটা হচ্ছে নবগঙ্গা নদী। আর ঝিনাইদহ নামটি এসেছে ঝিনুক দহ থেকে। ঝিনুক তোলা হতো এই নবগঙ্গা নদী থেকে। সেই থেকেই এই ঝিনুক তোলা হতো দেখেই এই নদীর নামের সঙ্গে এই এলাকার নাম হয়ে গেছে ঝিনুকদহ থেকে ঝিনাইদহ। ঝিনাইদহ জেলার উপর দিয়ে বয়ে গেছে পদ্মা নদীর শাখা গড়াই, কুমার, ভৈরব এবং এদের প্রশাখা নবগঙ্গা, চিত্রা, কপোতাক্ষ এবং বেগবতী। এই নদীগুলোতেই একসময় পাওয়া যেত ঝিনুক। তোলা হতো এই নবগঙ্গা নদী থেকে। এটা হচ্ছে ঝিনাইদহ পুরাতন আদালত। আর এখানেই ব্রিটিশ আমলে মিস্টার ক্যাসেল বিচারক ছিলেন। জর্জ ক্যাসেলের এজলাসে একদিন একজন ভেজা গায়ে হাজির হয়েছে। মিস্টার ক্যাসেল তার কাছে ভেজা গায়ের কারণ জানতে চাইলে সে বলল, নবগঙ্গা নদীর উপরে সাঁকো পেরোতে গিয়ে সে নাকি পানিতে পড়ে যাচ্ছে। তার এজলাসে আসতে মানুষ পানিতে পড়ে যায়। এই বিষয়টি জেনে তিনি খুব মর্মাহত হলেন। জর্জ ক্যাসেল তখন অ্যাকশন নিলেন। সাঁকো বিদায় হল, তৈরি হয়ে গেল ব্রিজ। এই সেই ক্যাসেল ব্রিজ। বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় শহীদ মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে তৈরি করা হয়েছে শহীদ স্মৃতিফলক। ঝিনাইদহে 1971 সালে 16 এপ্রিল হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকাররা সাধারণ নিরীহ মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে নির্বিচারে হত্যাযজ্ঞ চালায়। শুরু হয় মুক্তিযুদ্ধ। 1971 সালের 6 ডিসেম্বর মুক্তিকামী মানুষের প্রতিরোধের মুখে পালিয়ে যায় হানাদার। মুক্ত হয় ঝিনাইদহ। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান এই ঝিনাইদহেরই সন্তান। ঝিনাইদহ শহীদ মুক্তিযোদ্ধাদের নামের তালিকার স্তম্ভটি আপনারা দেখছেন, কিন্তু দুঃখজনক বিষয় এটা যে এখানে জাতির সূর্য সন্তান বীর প্রতীক সিরাজুল ইসলাম, তার নামটি এই লিস্টে স্থান পায়নি। তাতে কি, তার স্মৃতি দেখাতে নিয়ে যাব আপনাদের। হ্যাঁ বন্ধুরা, আমরা চলেছি ঝিনাইদহ শহর থেকে মাত্র 4 কিলোমিটার দূরে পাগলা কানাইয়ের মাজার দেখতে। যেতে পথে একটা গল্প বলি। এককালে ঝিনাইদহে মুকুট রায় নামে একজন প্রতাপশালী জমিদার ছিল।
তিনি 16 হালকা হাতি, 20 হালকা ঘোড়া, 2200 কোরদার ছাড়া বাইরে বেরোতেন না। রাস্তা নির্মাণ ও জলাশয় খনন করতে করতে তিনি এগিয়ে যেতেন। প্রজাদের পানীয় জলের অভাব মেটানোর জন্য অনেক রাজা মহারাজারা দিঘি কেটেছেন, বড় বড় সাগর কেটেছেন, কিন্তু ঝিনাইদহের রাজা মুকুট রায় তিনি কেটেছেন একটা সমুদ্র, এটা তার সেই ঢোল সমুদ্র। ঝিনাইদহ এসে যারা পাগলা কানাইয়ের মাজার দেখতে যাবেন তারা যেতে পথে 52 বিঘা জায়গা নিয়ে খনন করা এই ঢোল সমুদ্রতে ঘুরে যাবেন। মনে রাখবেন, এটি ঝিনাইদহের সবচেয়ে বড় দিঘি। আপনারা অনেকে শুনছেন ধুতরা, ধুতরার বিষে মানুষকে পাগল বানানো হয়েছে, এই সেই ধুতরা ফল। বাংলার লোককবিদের অন্যতম জনপ্রিয় ও সার্থক মরমী সাধক পাগলা কানাই, তারই মাজার দেখতে যাচ্ছেন। তিনি জারি, ধুয়া, পালা, কবি, দেহতত্ত্ব, বাউল, মুর্শিদি, মারফতি, হামদ, নাত, প্রেম, জীবন ও মৃত্যু নিয়ে গান গাইতেন। তার গানে মশারি, কাঁথা, বউ, শাশুড়ি, ঘর জামাই, পাখি, ক্ষুধা এ ধরনের বিষয় স্থান পেত, যাকে বর্তমানে আমরা জীবনমুখী গান বলি। এই দেশেতে ঘুমাই লালন পাগলা কানাই, যাদের মুখের কালাম শুনে পথের দিশা পাই, পাগলা কানাইয়ের মাজার। পাগলা কানাই বাংলা 25 ফাল্গুন 1216 সালে জন্মগ্রহণ করেন ঝিনাইদহের বেড়াবাড়ি গ্রামে। তার পিতার নাম কুরআন শেখ, মা মমেনা বিবি। পাগলা কানাইয়ের আসল নাম কানাই শেখ। ছোটবেলা থেকে তিনি আধ্যাত্মিক সাধনা এবং গান করতেন বলে মানুষ তাকে আদর করে পাগলা কানাই ডাকত। তার গান এতটাই জনপ্রিয় ছিল যে 40-50 হাজার হিন্দু মুসলমান একদিনের পথ হেঁটে তার গান শুনতে আসত। তার কণ্ঠস্বর এতটাই জোরালো ছিল যে মাইক ছাড়া সবাই তার গান শুনতে পেত। হিন্দুরা হরিবোল এবং মুসলমানরা আল্লাহ আল্লাহ ধ্বনি দিয়ে পাগলা কানাইয়ের গানের আসরকে জমজমাট রাখত। বাংলা 28 আষাঢ় 1296 সালে এই মরমী কবি পাগলা কানাইয়ের জীবনাবসান হয়। আপনার নাম কি? আমার নাম আফজাল আফজাল হোসেন। পাগলা কানাই আপনার কি হয়? ওই দাদা, দাদা, বাপের দাদা। মানে আপনার আব্বার দাদা। আজ একটি কথা আমার মনে পড়েছে, কথা কই দশের কাছে। ওদের আহ্লাদির কুদরতে একটা পাখি পয়দা হয়েছে, ওরে বুলবুল পাখি তারে ইবাদত করতেছে। আলিফ লাম মিম আল্লাহর কালাম গো, পাখির গায়ে লেখা আছে হে। বাংলার পথে আমরা এখন ছুটে চলেছি ঝিনাইদহ শহর থেকে 9 কিলোমিটার পশ্চিমে অবস্থিত বাংলাদেশ সিল্ক ফাউন্ডেশনের রেশম শিল্প দেখতে। একসময় ঢাকাইয়া মসলিনের খ্যাতি ছিল বিশ্বজোড়া, আর এই মসলিন কাপড় তৈরি হতো রেশম সুতো দিয়ে। প্রায় 5000 বছর আগে চীনে রেশম চাষ শুরু হলেও বাংলাদেশে এর চাষ শুরু হয় মুঘল আমলে। সেখান থেকে এই পর্যন্ত অনেক পথ। তো চলুন বাংলা পথে আমরা আজ রেশম চাষ দেখে আসি। রেশমের সুতা দারুণ। যারা রেশম চাষ সম্পর্কে তেমন কিছু জানেন না তারা এই চাষ পদ্ধতি দেখলে অবাক হয়ে যাবেন। এটি তুঁত গাছ, যা গুটি পোকার একমাত্র খাদ্য। হ্যাঁ, গুটি পোকা থেকেই রেশমি সুতা উৎপন্ন হয়। তবে আজকে আপনাদেরকে গুটি পোকা দেখাতে না পারলেও সুতা উৎপাদন দেখা। এই যে গুটি, এটা থেকে রেশমি সুতা তৈরি হচ্ছে। হ্যাঁ, এই গুটির মধ্যে আছে পোকা। রেশম পোকা ডিম ফুটে বের হওয়ার পর থেকে অনবরত তুঁত পাতা খেতে থাকে। 6-7 দিনে পোকা 2 ইঞ্চির মতো লম্বা হয়। এই সময় পোকা তার লালা দিয়ে শরীরের চারিদিকে গুটি তৈরি করে। এই গুটি তৈরি হতে সময় লাগে 1 দিন। গুটি কেটে বেরিয়ে আসার আগেই পোকা মেরে ফেলা হয়। তারপর সেই গুটি সেদ্ধ করে তা থেকে সুতা বের করা হয়। সেই গুটি থেকে সুতা আলাদা করার প্রক্রিয়ায় দেখছেন আপনারা। খুবই সহজ, কি বলেন? ঘরে নতুন ধান উঠলে কৃষকের মনে কি আনন্দ লাগে তা দেখেছেন কখনো? না দেখে থাকলে আজকে দেখুন। হ্যাঁ দর্শক বন্ধুরা, অনুষ্ঠানের প্রথমে আপনাদেরকে শহীদ মুক্তিযোদ্ধা বীর প্রতীক সিরাজুল ইসলামের স্মৃতি দেখাতে নিয়ে আসবো বলেছিলাম। আমরা এখন তার বসত ভিটায়।
ঝিনাইদহ সদরের সাগান্না গ্রামের এই বাড়িতেই তার জন্ম। তার পিতার নাম আব্দুর রহমান, মা আফিয়া খাতুন। 1969 সালের 9 আগস্ট তিনি পাকিস্তান সেনাবাহিনীতে ভর্তি হন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি তাতে অংশ নেন এবং লড়াই করে শহীদ হন। মৃত্যুঞ্জয়ী এই বীরের প্রতি সম্মান জানাতে বাংলাদেশ সরকার তাকে বীর প্রতীক উপাধি দেন। যুদ্ধের সময় সেই ব্যাপারটা কি আপনার মনে আছে, যেদিনকে উনি যুদ্ধে গেলেন বা এরকম কোন কিছু স্মৃতি আছে? হ্যাঁ আছে। এখান থেকে ওরা ওই কামান আছে সেনাবাহিনীর, হ্যাঁ। ওই গাড়ি সহকারে ওরা এই বাড়িতে আসে। আচ্ছা আসার পরে এখান থেকে ওরা এই মুজিবনগর এদিকে চলে যায়। আচ্ছা। মানে ওদের সঙ্গে আরো সেনাবাহিনীর লোকজন ছিল। এই তারপরে যে আর ফিরে আসে নাই। আপনি সুষমা আপনার সঙ্গে দেখা হয়েছিল? হ্যাঁ, দেখা। ওটাই শেষ দেখা। উনি শহীদ হলেন কোথায়? ময়মনসিং, আমি রেকর্ডে পেয়েছি ময়মনসিং কামালপুরে। ওনার লাশ পাওয়া যায়নি? না না, হ্যাঁ, ওনার অনেকেরই লাশ ওনার পাওয়া কবর? কবর তার কোনো হদিসই নেই, হ্যাঁ, তার কোনো হদিস নেই। উনি তো ময়মনসিংহের জামালপুরে ছিলেন। তো ওইখানে হঠাৎ এমন সিচুয়েশন হলো যে পাকিস্তানি একটা ব্যারাক আছে, ওইখানে অ্যাটাক করতে হবে। তো ওইখানে উনি যে সেক্টর কমান্ডার ছিলেন যিনি, উনি তখন এখান থেকে সোলজার সিলেক্ট করলেন যে কারা কারা মানে ওইখানে মানে অপারেশনে যাবে। অপারেশনটা কে করবে? জি, ও মামা তখন বলছে যে আমি যাব। মামার সাথে আরো কয়েকজন ছিলেন, তারা বলছে ঠিক আছে আমরা সবাই যাব। মানে এটা গেলে আর ফেরত আসবে না এরকম একটা অপারেশন? ওখানে নাকি যে দায়িত্বে ছিল উনি বলছে যে তোমরা যাচ্ছ বাট মানে তোমরা ফিরে আসবা না, এটা অনেকটা মানে নিশ্চিত, মানে এই যে Confirm আর কি। হ্যাঁ কনফার্ম যে যেহেতু ওদের ব্যারাকের ভিতরে ঢুকে যেতে হবে, গুলি করতে করতে চলে যেতে হবে ভিতরে। ব্যারাকের ভিতরে ঢুকে কিছু মানে ওদের জাস্ট ঘায়ল করা, পরে এরা যে পরে সমস্ত আর্মস যে পরে যে মানে অ্যাটাক করবে, জাস্ট ওরা একটু ঘায়ল করে দেন। তখন মামা মানে ফোর্স নিয়ে তখন গেছে, যে তখন ওইখানে ভিতরে নাকি যে ফাইট করতে করতে ভিতরে ঢুকে গেছে, চারদিকে সব ছড়াই ছিটা যে ওইখানে যে ফাইটিং করতে করতে একসময় ওখানে সমরে ওখানে স্পট ডেথ হলো। এই যে ব্রিজটা পার হচ্ছি, এই ব্রিজের ওপারে রিশখালী গ্রাম, মানে বাঘা যতীনের গ্রাম। বাঘা যতীন 1880 সালে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার এই বিষখালী গ্রামে জন্মগ্রহণ করেন। বাঘা যতীনের বাড়িটা কোন জায়গায় হবে? আমি যা আমার বাবার কাছে শুনেছি, হ্যাঁ। সে আসছে ওই সতীশ, তার মানে হ্যান্ড ওভার আগ দিয়ে ওই সতীশ বড়বি নামে এক মেয়ে ছিল, এখন বর্তমানে মতি সাহেবের মেন চপাল। তার বাবার নাম উমেশ চন্দ্র মুখোপাধ্যায় ও মা শরৎ শশী দেবী। তিনি কলকাতা সেন্ট্রাল কলেজের ছাত্র থাকা অবস্থায় চাকরি নেন ব্রিটিশ কোম্পানিতে এবং খোদ ব্রিটিশদের ছত্রছায়া থেকে তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলন গড়ে তোলেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রতিকৃত বাঘা যতীনের বাড়ি ছিল এই জায়গাটায়, যে ধানের চাটলটা দেখছেন, এবং রাস্তার এই পারে এই জায়গাগুলোতে ছিল সেই বাড়িঘর। তবে আজ আর এখানে তেমন কোনো কিছু নেই। তবে বাঘা যতীনের অনেক গল্প কাহিনী আছে, সেগুলো আপনারা একটু শুনুন। 1915 সালের 10 সেপ্টেম্বর ব্রিটিশদের সাথে বন্দুক যুদ্ধে বাঘা যতীন নিহত হন এবং আন্দোলন ব্যাহত করতে তার লাশ গুম করা হয়, কিন্তু এর ফল হয়েছিল বিপরীত। বাঘা যতীন সম্পর্কে আপনি কি জানেন? বাঘা যতীন ওনার ডাক নাম, আসল নাম যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। আচ্ছা, উনি কেমন ছিলেন বা কি এগুলো উনি কি শুনছেন? দেখতে অত্যন্ত সুশ্রী পুরুষ এবং অসীম শক্তি সাহসী পুরুষ বলে আমরা জানি, এবং উনি শিক্ষিত ব্যক্তিও ছিলেন। ব্রিটিশ আন্দোলনের তো নেতা স্বদেশী ছিলেন। আন্দোলনের সাথে উনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। আচ্ছা, আমরা একটা জিনিস জানি যে উনি বাঘ মেরেছিলেন, হুম। সেই ঘটনাটা আপনি আমাদের বলেন। আচ্ছা, এই গল্পটা আমার গ্র্যান্ড মাদারের কাছ থেকে যা শুনেছি, উনি এক সাহেবী বন্ধুর সাথে বনের ভিতরে বাঘ মারতে যায় বন্দুক নিয়ে, কিন্তু বাঘ তখন খুঁজে পায় না, কিন্তু এট দ্যাট টাইম দেখা যায় যে ওই বাঘ আকস্মাত আসে ওই বাঘা যতীনকে আক্রমণ করে, আর সেই সাহেব তখন দূরে যেয়ে কাঁপতে থাকে বন্দুক নিয়ে। তখন ওর পাশে গাড়ু ছিল, ওই ওনার হাতে গাড়ু ছিল, বদনার, হ্যাঁ বদনার মতোই আর কি। হ্যাঁ, বদনার মতোই হিন্দুটা ব্যবহার করতো। ওই পিতলের খুব বেশ এত বড় বেশ দেখতি, ওইটা দিয়ে মানে মাঘের পাড়ি ফেলে দিয়ে বাঘের মাথায় বাড়িয়ে বাড়িয়ে মেরে ফেলে। এরপরে তার নাম হচ্ছে বাঘা যতীন। এরপরে নাম হচ্ছে বাঘা যতীন, বাঘ মেরে ফেলাইলে বলে বাঘা যতীন। বাংলা লিঙ্ক বাংলার পথের বন্ধুরা, আমরা এখন রয়েছি ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা শহরে। চলেছি বাউল সম্রাট লালন শাহের গুরু সিরাজ শাহের মাজার দেখতে। আমাদের এই অনুষ্ঠানটি এমন, বাংলার পথে ঘুরতে সামনে যা পাই তাই আপনাদের দেখাই। আমাদের দেশের সবকিছু সুন্দর। ভাই, 7 ব্রিজ যাবো, 7 ব্রিজ সামনে। ঝিনাইদহ এই জায়গার নাম কি? ঝিনাইদহ হরিণাকুণ্ডু। হরিণাকুণ্ড এই জায়গার নাম এই জায়গার নাম কি? 7 ব্রিজ।
সাতটা ব্রিজ কেন ওই জায়গার নাম? সাতটা পয়েন্ট আছে, তাই সাতটা ব্রিজ, সাতটা পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে, তাই সাতটা ব্রিজ ছোট বলা। বড় ব্রিজ আছে সাতটা। সাতটা। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত। এমনই কিরে তুই এমনই কানা, মন কিরে তুই এমন কানা। এটি ঝিনাইদহের হরুণাকুণ্ড উপজেলার হরিশপুর গ্রাম। এখানে শুয়ে আছেন বাউল সম্রাট লালন শাহের গুরু সিরাজ শাহী। লালনের গানে সিরাজ শাহের নাম আপনারা অনেক শুনেছেন। সিরাজ শাহী এতিম লালনকে পিতামাতার স্নেহে লালন পালন করেন এবং বাউল মতবাদে দীক্ষা দেন। হে যে দেখ পাগাতে রে সিরাজ শাহের জন্ম হয়েছিল 1718 সালে। ফকির লালন গুরুর সহচর্য খুব বেশি দিন পাননি। ইংরেজি 1798 সালে সিরাজ শাহী ও তার স্ত্রী একই দিনে মৃত্যুবরণ করেন। ঝিনাইদহ আসলে সিরাজ শাহের মাজারটি একবার ঘুরে যাবেন। মন কিরে তুই এমনই কানা, মন কিরে তুই এমন কানা। এই যে নারকেল গাছগুলো দেখছেন, এখানে ছিল ফকির লালন শাহের ভিটে বাড়ি। তো বন্ধুরা চলুন যেতে যেতে লিখে নিন আমাদের যোগাযোগের ঠিকানা। পরিচালক বাংলা লিংক, বাংলার পথে, থিমেটিক মিডিয়া কনসালটেন্ট, 25 দিলু রোড, নিউ স্কাটন, ঢাকা 1000, বাংলাদেশ। আমাদেরকে এসএমএস করতে পারেন, লিখে নিন নাম্বারটা 01911624736। আমি আবার বলছি 01911624736, এই নম্বর। তার ছবি এই বড়দের মালিক আপনি? জি আমি মালিক। এটা কত বিঘা জায়গার উপরে? তা 4-5 বিঘা জমি হবে। 4-5 বিঘে। এটা এটা আপনি যখন পান তোলেন কত টাকা পান বিক্রি হয় একবারে? তো একবার ওই বেচা হয় না, ওই সারা বছর টুকটাক করে ভাঙা, আর শীতের সিজনে দেখা যাচ্ছে ওই বিঘা প্রতি 5-7 লাখ টাকা বিক্রি হয়। 5-7 লাখ টাকা। এই এলাকায় কতগুলা পানের বরজ হবে মনে করতেন? ভাই গুনে তো শেষ করা যাবে না, অনেকগুলা বরজ আছে। হিসাব নেই। না হিসাব নেই, অনেক বরজ। হরিণাকুণ্ডের পান বিশ্ববিখ্যাত। ঝিনাইদহের এই হরিশপুর গ্রামে জন্ম নিয়েছেন অনেক সাধক। তাদের মধ্যে মরমী কবি পাঞ্জু শাহের মাজারে যাচ্ছি আমরা। তিনি 1851 সালে জন্মগ্রহণ এবং 1914 সালে ইন্তেকাল করেন। তার বাবার নাম খাদেম আলী। পাঞ্জু শাহের মরমী গান ফকির সম্প্রদায়ের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়েছিল। ব্যক্তি জীবনে তিনি বাউল সম্রাট লালন শাহের আশীর্বাদ ধন্য হয়েছিলেন। তো বন্ধুরা, বাংলা লিংক, বাংলার পথে দেখে নিন পাঞ্জু শাহের মাজার এবং আমাদেরকে বিদায় দিন। দেখা হবে আগামী পর্বে। ভালো থাকবেন। পাঞ্জু শাহ, সিরাজ শাহ, লালন শাহ, এই 3 শাহে কে কার গুরু? পাঁচশা গুরু হইল হরুষা। হিরু শাহ। হ্যাঁ ওইবার। আচ্ছা আর লাল শাহ গুরু হইল সিরাজ শাহ। আচ্ছা সিরাজ শাহ হইল বিহারা। আচ্ছা। সিরাজ শাহ ছিলেন পালকি বাহক। হ্যাঁ আর লালন শাহ, আর পাঞ্জু শাহ পাঁচশা হইল খন্দকার। খন্দকার বংশ। আপনি পাঞ্জু শাহ কি হন? পাঁচশা আমার বুড়ো বাপ। মানে আব্বার দাদা। হ্যাঁ আর একটা কথা জিজ্ঞেস করি, হ্যাঁ লালন শাহের বাড়ি কোথায়? ওই পাড়ায়। মানে এইখানেই, হ্যাঁ এই মাটিতেই তার জন্ম। হ্যাঁ সিরাজ শাহের গুরু কে ছিলেন? গোপাল শাহ। উনি কোথায়? ওই পাড়ায়। সবই এইখানে। হ্যাঁ আপনি কি গান গান? না তাহলে আপনি এই বেশ নিছেন কেন? এই গান বেশ নিজে কি গান গাইতে হবে।